আসসালামু আলাইকুম। আমি শিকদার জাহিদ হোসেন, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ। আজকে আমাদের পাঠের বিষয় শব্দ শব্দ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা শব্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটু বাংলা ভাষার প্রধান শক্তি হলো বাংলা শব্দ। এই শব্দের সংজ্ঞায় বলতে পারি এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। অর্থাৎ শব্দ আমরা মূলত তিন শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎসর দিক থেকে, গঠনগত দিক থেকে এবং অর্থর দিক থেকে। উৎসর দিক থেকে শব্দকে আবার 5 শ্রেণীতে ভাগ করা যায়। 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, দেশি ও বিদেশি। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার: মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এবং অর্থর দিক থেকে 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ আর যোগরূঢ় শব্দ। এখন এই 3 শ্রেণীতে ভাগ করার যে মনে রাখার নিয়ম হচ্ছে, আমরা যখন গঠনগত থেকে শব্দ তৈরি করি না, বিজয়ের চিহ্ন দেখালে মনে রাখতে হবে যে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। অর্থ দিক থেকে স্কাউট সালামের যে 3টা আঙ্গুল আছে, এই যে হচ্ছে অর্থ দিক থেকে 3 প্রকার। এবং উৎসর দিক থেকে 5 প্রকার। হাতে যে 5টা আঙ্গুল আছে মনে রাখতে হবে যে উৎসর দিক থেকে শব্দ 5 প্রকার। এখন আলোচনায় আসি যে গঠনগত দিক থেকে শব্দ যে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দ ভেঙে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। আর যেমন গোলাপ, হাত, পা, নাক, হাত, পা, মা, তাহলে এই শব্দগুলোকে আমরা কোনো কিছু দিয়েই ভেঙে বিশ্লেষণ করতে পারবো না। এ কারণে এটি হচ্ছে মৌলিক শব্দ। আমরা গণিতে যেরকম মৌলিক সংখ্যা আছে যেগুলো ভেঙে বিশ্লেষণ করা যায় না, তেমনি বাংলায় আছে মৌলিক শব্দ। এবং সাধিত শব্দ, যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায়। কী কী দ্বারা ভেঙে বিশ্লেষণ করা যায়? উপসর্গ দিয়ে, প্রত্যয় দিয়ে, সমাস দিয়ে, সন্ধি দিয়ে যে ভেঙে বিশ্লেষণ করা যায় তাকে সাধিত শব্দ বলে। যেমন ডুবজপুরি, ডুবরি, ডুবজপুরি, ডুবরি, বিদ্যা যোগালয়, বিদ্যালয়। আমরা একটা প্রত্যয় দ্বারা, একটা সন্ধি দ্বারা ভেঙে বিশ্লেষণ করে দেখলাম যে ভেঙে বিশ্লেষণ, সমাস দ্বারা ভেঙে বিশ্লেষণ করা যায়, প্রত্যয় দ্বারা, উপসর্গ দ্বারা ভেঙে বিশ্লেষণ করা যায়, তাকে হচ্ছে সাধিত শব্দ বলে। এখন আসি অর্থগত দিক থেকে এই শব্দ 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ়ি বা রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ যৌগিক শব্দ হলো যে শব্দ মূল যে শব্দর ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাকে যৌগিক শব্দ বলে। যেমন বৈযোগ, গায়ক, বৈযোগ, গায়ক। এখানে দেখা যাচ্ছে যে বই মানে গান, অর্থাৎ মানে করে,
অর্থাৎ গান করে যে তাকে গায়ক বলে। এরপরে আসো যে ক্রিযোক্তব্য কর্তব্য, অর্থাৎ যে যা করা উচিত, কর্তব্য হচ্ছে যা করা উচিত। এখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, তাই এটি যৌগিক শব্দ। এরপরে আসো রূঢ়ি বা রূঢ় শব্দ। যে রূঢ়ি বা রূঢ় শব্দ কাকে বলে? যে শব্দ প্রত্যয় বা উপসর্গ মূল অর্থের অনুগামী না হয়ে একটি ভিন্ন অর্থ প্রকাশ পায় তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন গবেষণা, যোগ এষণা, গবেষণা। এখন যোগ এষণা, গবেষণা। গবেষণা হচ্ছে যে গো মানে গরু, এষণা মানে খোঁজা, গবেষণা গরু খোঁজা। কিন্তু এর মূল অর্থ গবেষণা বলতে বোঝায় যে কোনো বিশেষ বিষয়ের প্রতি কোন বিষয় নিয়ে আলোচনা, তাই হচ্ছে গবেষণা। তো এখানে ভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে। যেমন এরপরে বলা যায় হস্তি, হস্ত ইন হস্তি। এখানে হস্তি, হস্ত হলো হাত, তো এখানে হাত বোঝাচ্ছে, আবার হস্তি হাত বোঝাচ্ছে, আবার হস্ত ইন হস্তি দিতে, তাহলে এটা একটা পশু জাতীয় শব্দ বোঝাচ্ছে। তাহলে এটা একাধিক শব্দ হচ্ছে, এটা প্রত্যয় যোগ করে হচ্ছে, তাই এটি ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন, তাই এটি রূঢ় বা রূঢ়ি শব্দ। এরপরে আসো যোগ রূঢ় শব্দ। এই একই রকমের যে রূঢ় শব্দে সমাস নিষ্পন্ন শব্দ থাকবে। যে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদ সমূহে, যেগুলো শব্দ সম্পূর্ণ সমসমান পদ সমূহ অনুগামী না হয়ে কোনো বিশেষ অর্থ প্রকাশ পায় তাকে যোগ রূঢ় শব্দ বলে। যোগ রূঢ় শব্দ যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এখন দেখা যাচ্ছে যে পঙ্কজ হচ্ছে পদ্ম ফুল, আর পঙ্ক হচ্ছে কাদায়, অর্থাৎ কাদায় জন্মে যা। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ যে কাদায় তো অনেক কিছুই জন্মে, শাপলা জন্মে, অন্য অন্য অনেক কিছুই জন্মে। তো এখানে দেখা যাচ্ছে যে পঙ্ক অর্থাৎ কাদায় জন্মে যা, কাদায় অনেক কিছু জন্মে। তো এখানে যখন আমরা সমাস দিয়ে ভাঙলাম, তখন দেখা যাচ্ছে যে এটা ব্যুৎপত্তিগত অর্থ আর যে ব্যবহারিক অর্থ আছে এটি ভিন্ন আকার ধারণ করছে, এ কারণে এটি যোগ রূঢ় শব্দ। এরপরে আমরা আসি উৎস দিক থেকে শব্দ 5 প্রকার: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। তৎসম শব্দ কাকে বলে? যে শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা এসেছে, তাকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, এই সকল শব্দ তৎসম শব্দে সরাসরি বাংলা ব্যবহৃত হচ্ছে। এরপরে অর্ধতৎসম শব্দ, যে সমস্ত শব্দ পুরোপুরি তৎসম না, সংস্কৃত না, অর্থাৎ তদর্থ অর্থাৎ আধা সংস্কৃত যেটা, সেটা হচ্ছে অর্ধ তৎসম। জ্যোৎস্না, শ্রদ্ধা এগুলো এবং অর্ধতৎসম। এরপর সেও তদ্ভব শব্দ, যে সকল শব্দ তথ্য তার এবং ভব অর্থ উৎপন্ন, অর্থাৎ তার থেকে উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে বাংলা এসেছে, পরিবর্তন বিভিন্ন প্রাকৃতির মাধ্যমে পরিবর্তন হয়ে সেই শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন
হস্ত, হন্ত, হাত, হস্ত, হন্ত, হাত, এভাবে প্রাকৃতিক মাধ্যমে এসে হাত এসেছে। এভাবে আমরা যেটা প্রাকৃতিক মাধ্যমে চন্দ্র, চন্দ্র এবং চাঁদ, চাঁদটা হচ্ছে বাংলা তদ্ভব শব্দ। এরকম পরিবর্তন হয়ে যেটা আসছে সেটি হচ্ছে তদ্ভব শব্দ। এবং তদ্ভব শব্দ এরপরে দেশি শব্দ, যে সকল শব্দ কোল, মুন্ডা এরা পূর্বে ব্যবহৃত হচ্ছে, এখনও অবিকৃত অবস্থায় ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, সেই অবিকৃত অবস্থায় বিকৃত অবস্থায় ব্যবহৃত হচ্ছে, তাকে দেশি শব্দ বলে। যেমন ডাব, ডাগর, কোলা, ঢেকি, এগুলো পূর্বে একেবারেই প্রথম ব্যবহার হচ্ছে, এখনও সেভাবেই ব্যবহার হচ্ছে। এখন এগুলো হচ্ছে বাংলা শব্দ। এবং বিদেশি শব্দ, বিদেশি শব্দ যা আমাদের বিভিন্ন সময় রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন ভাবে বা বাংলাদেশে যখন এই দেশে বাংলা এসেছে এবং তাদের কিছু ভাষা ব্যবহার হয়েছে, এগুলোই হচ্ছে বিদেশি শব্দ। যেমন নামাজ, রোজা, ধর্মীয় শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ, মিশ্র শব্দ, বিভিন্ন রকমের শব্দ এসে আমাদের এদেশের শব্দ ভাষাকে সমৃদ্ধ করেছে। ইংরেজিতে বলতে পারি যে শব্দগুলো ব্যবহার হচ্ছে অহরহ, চেয়ার, টেবিল, বেঞ্চ, এগুলো আমাদের ব্যবহৃত হচ্ছে। করতাল, এগুলো ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ বিদেশে বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে এই শব্দগুলো আমাদেরকে অতপ্রতভাবে জড়িত হয়ে আসছে। এগুলোই হচ্ছে বিদেশি শব্দ। আজকে এই শব্দ নিয়ে আলোচনা হলো। শব্দ তোমরা ভালোভাবে পড়বে এবং পরীক্ষায় শব্দ থেকে প্রশ্ন থাকবে, তোমরা উত্তর করবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।